এই বিথি, এই ভর দুপুরে এমন নির্জন পুকুর ধারে একা একা কি করছিস তুই? রিনি, তুই তুই এখানে কি করছিস? এ কি বিথি, তুই কাঁদছিস কেন? কই না তো, কাঁদছি না আমি। দেখ, আমাকে কিন্তু একদম মিথ্যে কথা বলবি না, স্পষ্ট দেখছি তোর চোখে জল। এই চাকরিটাও আমার হলো না রে। তুই আজকেও ইন্টারভিউ দিতে গিয়েছিলি? হ্যাঁ। তুই তো পড়াশোনায় খুব ভালো, এত ভালো নাম্বার পেয়েছিস পরীক্ষায়, তাও ইন্টারভিউগুলোতে তোর সিলেকশন হচ্ছে না কেন? আর কেন, আমি তো বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রী। উমা, তাতে কি? এখন চারিদিকে বেশিরভাগ কোম্পানিতেই ইংলিশ ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয় রে। মানুষের শিক্ষাগত যোগ্যতার বিচার শুধুমাত্র কে কতটা সাবলীল ইংলিশ বলতে পারে তার উপর করা হয়। প্রতিভার আর কোনোই মূল্য নেই রে। তুই মন খারাপ করিস না বিথি, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল তো এখন বাড়ি চল। হ্যাঁ চল, অনেক দেরি হয়ে গেল। তা হ্যাঁ রে, তোর বরের কি খবর? কবে আসছে তোকে নিতে? জানি না রে, ও তো বলে গিয়েছিল ব্যাঙ্গালোর গিয়ে কিছুদিন চারদিকটা গুছিয়ে তারপরে আমাকে নিতে আসবে। তো অনেক দিন তো হয়েই গেল, কবে আসবে কিছু বলেছে? তুই ফোন করেছিলি ওনাকে? হ্যাঁ করেছিলাম, কিন্তু সে তো আমার ফোন তোলেইনি। ফোনটা বেশিরভাগ সময় আনরিচেবলই থাকে, কোনো কন্ট্যাক্টই নেই। সে কি রে, কি বলছিস? হ্যাঁ রে, সেই যে ব্যাঙ্গালোর গেল তারপর থেকে ফোনে ওর সাথে আর বিশেষ কথাই হয় না। জানি না কি হবে, আমার কপালটাই খারাপ রে। পড়াশোনায় ছোট থেকে সেরকম ভালো তো ছিলামই না, বিয়ের পরেও স্বামীর ঘরটা শান্তিতে করতে পারলাম না। আমাদের মেয়েদের কি ভাগ্য বল, কোনো কিছুই আমরা ঠিক করে গুছিয়ে উঠতে পারি না। যাই হোক, তুই আর মন খারাপ করিস না। আমার ব্যাঙ্গালোরে একজন জানাশোনা লোক আছেন যিনি ওই একই অফিসে কাজ করেন। দাঁড়া, আমি চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করে তোর বরের যদি কোনো খোঁজ পাওয়া যায় সেটা দেখার। এখন চল বাড়ি চল, সন্ধ্যাও হতে চললো, না হলে তোর মা আবার চিন্তা করবে। ওদিকে বাড়িতে গিয়ে আমাকে আবার বাবাকে ওষুধ খাওয়াতে হবে। তা কাকু এখন কেমন আছেন রে? শরীর মাঝখানে যা খারাপ করলো। হ্যাঁ রে, ওটাই তো চিন্তা। বাবার শরীর খারাপের জন্য সব কিছু বন্ধক দিতে হলো, এমনকি বাড়িটাও ব্যাংকের আন্ডারে। আমার চিন্তাটা তো ওখানেই রে, যদি চাকরিটা না হয় কি করে এতগুলো লোন শোধ দেব, বাড়িটাকে কি করে ছাড়াবো কিচ্ছু বুঝতে পারছি না। বাবাও বুঝতে পারে, বাবা চিন্তাও করে। বাবার বয়স হচ্ছে বলে কিছু বলতে পারি না। জানি না রে কি হবে। উফ, এত কিছু ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। চল এখন বাড়ি চল। হ্যাঁ চল, আমিও আসলাম রে। হ্যাঁ রে, আমিও আসি। বিথি, বাড়িতে আছিস? ও রিনি, আয় রে ভেতরে আয়। তুই হঠাৎ করে ফোন করে আমাকে আসতে বললি কেন এভাবে? বলছি, আগে তুই বস। বল এবার। তোকে আমি আমার একজন পরিচিতর কথা বলেছিলাম মনে আছে, যিনি ব্যাঙ্গালোরে থাকেন? সেদিনই তো বলছিলিস, কি হয়েছে? আমি ওনাকে তোর বরের খোঁজ নিতে বলেছিলাম, উনি আজ সকালে আমাকে ফোন করেছিলেন। ওর কোনো খবর পেয়েছে নাকি? হ্যাঁ, মানে ওনাকে ছবি দেখাতে উনি চিনতে পেরেছেন, কিন্তু তুই এত আমতা আমতা করছিস কেন বলতো, ভালো করে বল না কি হয়েছে। বাড়িতে কেউ আছেন? আপনারা কারা? সমর বাবু আছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবা খুবই অসুস্থ, উনি দুপুরে ঘুমের ওষুধ খেয়ে এখন ঘুমোচ্ছেন। কি দরকার আমাকে বলুন, আমি ওনার মেয়ে বিথি। আপনাদের এই বাড়িটা খালি করতে হবে। কি, বাড়ি খালি করতে হবে? কিন্তু কেন? ব্যাংকের কাছ থেকে উনি যে লোনটা নিয়েছিলেন সেটি এখনো অব্দি উনি শোধ দিতে পারেননি, আর যে সময়সীমা ওনাকে দেওয়া হয়েছিল সেই সময়সীমাও পার হয়ে গেছে। আমাদের ব্যাংকের নিয়ম অনুসারে এই বাড়িটা ব্যাংক তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে, আর তার জন্য আপনাদের একটা নোটিশ দেওয়া হলো। আপনারা ঠিক 3 দিনের মধ্যে এই বাড়ি খালি করে দেবেন। 3 দিন পর এই বাড়ি আমরা কিন্তু সিজ করব।
ব্যাংকের সম্পূর্ণ জিম্মায় নিয়ে নেওয়া হবে এই বাড়ি। কিন্তু আমাদের যা পারিবারিক অবস্থা, আমরা 3 দিনের মধ্যে কোথায় যাব, কি করব? দেখুন, সেই বিষয়টাই আমরা কোনো আলোকপাত করতে পারবো না। আমাদের যেটুকু ডিউটি আমরা সেটুকু করতে পারবো। ব্যাংকের আদেশ অনুসারে আপনাদের এই নোটিশটা দেওয়া আমার কর্তব্য ছিল, সেটি আমি দিয়ে গেলাম। বাদ বাকিটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বলুন, আসি, নমস্কার। বিথি, এবার কি করবি তোরা? আঙ্কেলের শরীরের অবস্থা এমন, তোরা কোথায় যাবি, কি করবি? জানি না রে, কিচ্ছু মাথায় ঢুকছে না। বাবাকে কি বলবো আমি জানি না। বাবার শরীরের যা অবস্থা, এমনিতেই এত অসুস্থ, হার্টের পেশেন্ট, 2 দিন আগে এত বড় একটা ধাক্কা থেকে উঠলো। আমি জানি না কোথায় যাব, কি করব। আমি এখনো অব্দি একটা কাজও জোগাড় করতে পারিনি। আমাদের যেটুকু জমানো টাকা পয়সা রয়েছে সেটা দিয়ে তো আমাদের পেটের ভাত জোগাতেই চলে যায়। আর আমাদের এই জায়গায় বাড়ির যা ভাড়া, আর 2 দিনের মধ্যে কোথায় চাকরি জোগাড় করব, কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই একটু শান্ত হ, এত ভাবিস না। একটা কাজ কর, আঙ্কেল উঠলে আঙ্কেলকে সত্যিটা বল। দেখ, সত্যিটা তো বলতেই হবে, তাই না? আমি বরং মায়ের সাথে কথা বলছি। দাদা বিদেশে চলে যাওয়ার পর তো আমাদের একটা ঘর খালিই পড়ে আছে। একটা ঘরে আমি আর মা থাকি, আরেকটা ঘরে না হয় তোরা থাকলি। তো যতদিন না তুই কাজ পাচ্ছিস ততদিন তোরা আমার বাড়িতেই থাক। এটা তুই কি বলছিস রিনি? এটা কি করে সম্ভব? আমরা তোদের বাড়িতে কি করে থাকতে পারি? শোন, যেটা বলছি সেটাই করবি। আমি আর কোনো কথা শুনবো না। আমি তো ছোটবেলার বন্ধু, তুই আমার এইটুখানি কথা মানতে পারছিস না? কিন্তু রিনি, তুই একবার কাকিমার সাথে আগে কথা তো বল, ওনারও তো কিছু মতামত আছে। আমার মাকে আমি খুব ভালো করে চিনি, আর তাছাড়া মা তোকে কত ভালোবাসে বলতো, সেটা কি তুই জানিস না? তোদের এমন অবস্থায় আমি যদি কিছু না বলে বাড়ি যাই, মা উল্টে আমাকেই বকবে, জিজ্ঞেস করবে তোদেরকে কেন নিয়ে যায়নি। তাই জন্যই বলছি তুই আমাদের সাথেই থাকবি। আমাদের হতে পারে নিম্নবিত্তের সংসার, কিন্তু তা বলে তোদের আশ্রয় দিতে পারবো না এমনটা তো নয়। রিনি, তুই যে আজকে আমার কত বড় উপকার করলি তা আমি বলে বোঝাতে পারবো না রে। শোন, এত কিছু বলতে হবে না, আমি এখন আসি, হ্যাঁ? পরে আবার কথা হবে। তুই যা, গিয়ে কাকুকে সবটা বুঝিয়ে বল, তারপর কালকে সকালবেলা আমাদের বাড়িতে চলে আয়। বিথি, তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি রে মা। কাকিমা, আমি খুব লজ্জিত গো, কিন্তু তোমার এই মেয়েটাকে দেখো, আমার কোনো কথাই শুনলো না, হাত ধরে টেনে নিয়ে এলো। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা ছিল না। আমাদের যেটুকু পুঁজি সেটুকুতে তো আমাদের পেটটাও ঠিকঠাক চালাতে পারি না। আমি এমনই এক হতভাগ্য মেয়ে যে একটা চাকরিও জোটাতে পারলাম না। আমার মাঝে মাঝে যে কি যন্ত্রণা হয় আমি তা বলে বোঝাতে পারবো না। মারে, এত ভাবিস না, আমাদের কপালে যা আছে তাই হবে। তুই ভেবে ভেবে এত কষ্ট পাস না মা। তুই কষ্ট পেলে যে আমারও খুব কষ্ট হয়। না বাবা, আমি কি করতে পারলাম বলো? তোমার এই বয়সে এসেও তোমাকে ভিটে মাটি ছাড়া হতে হলো, কার জন্য বলো? আর যদি আমি একটা চাকরি জোটাতে পারতাম, আমাদের তো এই দিন দেখতে হতো না, তাই না? না রে মা, এখানে তোর কোনো দোষ নেই, সবই আমাদের অদৃষ্ট। কি করবি বল? আমার অসুস্থতার জন্যই তো বাড়িটাকে বন্ধক দিতে হলো। টাকাটাও সময় মতো শোধ দেওয়া গেল না। বিথি, যা হয়ে গেছে তাই নিয়ে আর চিন্তা করিস না। আর দাদা, আপনাকেও বলছি, আপনি অসুস্থ মানুষ, কেন এসব নিয়ে বেকার চিন্তা করছেন? যতটুকু কাজ আমি করি তাতে আমাদেরও স্বচ্ছন্দে চলে যাচ্ছে। 2 দিন পর রিনি ব্যাঙ্গালোরে চলে যাবে, আর বিথিও কিছু একটা কাজ ঠিক পেয়ে যাবে। দেখবেন সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করবেন না। ভগবানের উপর ভরসা রাখুন, উনি সব ঠিক করে দেবেন। চিন্তা তো হয় দিদি, কি করব বলুন? মেয়েটার বয়স বাড়ছে, এবার বিয়েও তো দিতে হবে। আমি চোখ বুঝলে এই মা মরা মেয়েটাকে কে দেখবে? কি হবে ওর? এসব চিন্তায় চিন্তায় বাবা, বাবা, কি হলো তোমার? তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি কেন এত কথা বলছো বলো তো? তোমাকে কে এত কথা বলতে বলেছে?
আমার কি হবে না হবে, কেন এত কিছু ভাবছো তুমি? তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? না রে মা, আমি ঠিক আছি, চিন্তা করিস না। অনেকক্ষণ ধরে তোরা অনেক কথা বলছিস, এখন চল তো খেয়ে নিবি। অনেক বেলা হয়ে গেছে রে, এবার না খেলে পেটে পিত্তি পড়বে। বেশ কিছুদিন পর অমলের একটি চিঠি আসে রিনির কাছে। এই রিনি, কি হয়েছে? অমন ভাবে বসে আছিস কেন? আর তোর হাতে এটা কিসের কাগজ? কি হয়েছে রে বিথি, কিসের চিঠি এসেছে? আরে অত বড় কাগজটাই বা কিসের? আরে কিছু তো বল, কি হয়েছে? তোরা দুজনে এরকম চুপ করে বসে আছিস কেন? অমলদার রিনিকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। কি বললি? ডিভোর্স পেপার? এসব কি বলছিস তুই? অমল তো বলেছিল ব্যাঙ্গালোরে গিয়ে কিছুদিনের মধ্যেই রিনিকে নিয়ে যাবে। সেটা হয়তো আর হবে না কাকিমা। আসলে সেদিন রিনি তোকে একটা কথা বলার জন্য আমি ডেকেছিলাম, মনে আছে তোর? হ্যাঁ, তুই সম্ভবত ওর ব্যাপারে কিছু বলার জন্য আমাকে ডেকেছিলিস। বলছিলিস ব্যাঙ্গালোরে ওর অফিসে যিনি কাজ করেন তিনি নাকি তোকে কিছু বলেছেন। হ্যাঁ, ওনাকে আমি তোর হাজবেন্ডের ছবি দেখিয়েছিলাম। উনি ছবি দেখেই চিনতে পারেন এবং এও জানান যে ওই অফিসেরই একজন মহিলা সহকর্মীর সাথে তার সম্পর্ক আছে এবং তাদের সম্পর্কের কথা অফিসের প্রায় সকলেই জানে। কিন্তু মা, ওর সাথে তো একবার কথা বলতে হবে। ও তো এরকম হুট করে আমাদের রিনিকে ছেড়ে দিতে পারে না। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। আমি দেখছি একবার যদি ওর সাথে কথা বলা যায়। আমি আর কোনো কথা বাড়াতে চাই না বিথি। ও ডিভোর্স চেয়েছে, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে বল। দিনের পর দিন তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকতে কার ভালো লাগে? জানিস, এখানে থাকাকালীন ও আমার সাথে যা খারাপ ব্যবহার করতো, যদি কোনো রকমভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে আমাকে ব্যাঙ্গালোর পাঠিয়েও দেওয়া হয়, সেখানে গিয়ে কি আমি আদৌ ভালো থাকতে পারবো? তাই বলছি, আর কোনো কথা বলার দরকার নেই। আমি ডিভোর্স পেপারে সই করে দেবো। কোথায় যাচ্ছ মা? তোমার কাজের ওখানে তো এখন ছুটি। হ্যাঁ, কাজের ওখানে তো ছুটি, কিন্তু আমি যার কাছে কাজ করি তার নিজস্ব একটা দোকান আছে। সেখানে হাতের কাজের বিভিন্ন জিনিস, যেমন জামা কাপড়ের ওপর নকশা আঁকা, অনেক ধরনের বাড়ি সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। তার কাছে অনেক লোক কাজ করে রে। তিনি আমাদের গ্রামে যে মেলাটা বসেছে সেখানেও দোকান দিয়েছে। আমাকে একটু সাহায্য করার জন্য থাকতে বলেছে, তাই দেরি হবে। ও হ্যাঁ, তো গ্রামে তো হস্তশিল্প মেলা এসেছে। সবাই নিজেদের হাতে বিভিন্ন জিনিস বানিয়ে এনে মেলায় বিক্রি করবে। হ্যাঁ রে বিথি, তোর হাতের কাজ তো খুব সুন্দর। তুইও বিভিন্ন জিনিস বানাতে পারিস। তাছাড়া তাছাড়া এত সুন্দর আঁকিস তুই আর রিনি। ও তো খুব ভালো সেলাইও করতে পারে। ওর হাতের সেলাইয়ের নকশা দেখলে তাক লেগে যায়। আচ্ছা, তোরাও ওই মেলায় কিছু বানিয়ে ওরকম বিক্রি করতে পারিস। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। রিনি এত সুন্দর সেলাই করতে পারে, নকশা তুলতে পারে কাপড়ে। আর আমি যেটুকু হাতের কাজ জানি তাতে যে কোনো আর্ট ক্রাফট আমি বানাতে পারবো। তাছাড়া বিভিন্ন কালার করে কাপড়ের বিভিন্ন ডিজাইনও করতে পারবো। কিন্তু টাকা কোথায়? এত কিছু করতে গেলে তো অনেক জিনিস কিনতে হবে, আর তার জন্য তো অনেক টাকাও লাগবে। শোন না বিথি, আমরা একটা কাজ করতে পারি। আমার কাছে আমার বিয়ের যে গয়নাগুলো আছে তার মধ্যে থেকে একটা বন্ধক দিলেই আমাদের সমস্ত খরচা উঠে যাবে। তুই কি পাগল হয়ে গেছিস রিনি? এমন করে কি করে চলতে পারে? তোর বিয়ের গয়না দিয়ে আমরা, না না, এসব হতে পারে না। কেন হতে পারে না? ওগুলো তো আমার আর কোনো কাজে আসবে না। আমি তো আর এসব গয়না পরে ঘুরে বেড়াবো না, তাই না? তার মধ্যে একটা যদি বন্ধক দেওয়া যায় তাহলে তো আমরা নতুন করে কাজ শুরু করতে পারি। আমাদের কাজ ওই মেলায় যদি একবার বিক্রি হতে শুরু করে তাহলে আমরাও আবার নতুন করে কিছু ইনকাম করতে পারবো। তাই বলছি, তুই আর না করিস না, প্লিজ রাজি হয়ে যা। আচ্ছা, তুই এত করে বলছিস যখন, তাহলে ঠিক আছে। তবে শোন,
আমাদের কাজ যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে সবার আগে কিন্তু এই গয়নাকে ছাড়াবি। আর হ্যাঁ শোন, ভালো করে মন দিয়ে আমরা প্রথমে বড় বড় থান কাপড় কিনে আনবো, তার উপর রং তুলি দিয়ে বিভিন্ন আঁকা আঁকবো। তুই অন্যান্য থান কাপড়ের ওপর বিভিন্ন সেলাই করে নকশা তুলবি। আর তাছাড়া আমরা পোড়ামাটির গয়নাও বানাবো। এখন তো পোড়ামাটির গয়না চারদিকে অনেক ট্রেন্ডে আছে। তাহলে চল আজকেই সব কিছু কিনে নিয়ে আসি। যত তাড়াতাড়ি সম্ভব হয় 2-3 দিনের মধ্যে কাজ শেষ করে আমরা মেলাতে স্টল খুলবো। স্টল খুলতে পারবো কি না জানি না, তবে হ্যাঁ আমরা মেলাতে এগুলো বিক্রি করতেই পারি। চল আমরা সব কিছু কিনে এনে চটপট কাজ শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ তাই চল। কিন্তু রিনি, আমার একটা কথা ভেবে দেখেছিস? কি কথা? মেলাতে কোনো কিছু বিক্রি করতে গেলে যে পরিমাণ জিনিস বানানোর প্রয়োজন, সেই পরিমাণ জিনিস কি আমরা মাত্র দুজনে এই 1-2 দিনের মধ্যে বানিয়ে উঠতে পারবো? এটা তো সত্যিই ভেবে দেখিনি। তুই তো একদম ঠিক কথা বলেছিস। এবার তাহলে কি করব? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া শুনি? আচ্ছা, এই গ্রামে তো এমন অনেকেই আছেন যারা আমাদের মতোই হাতের কাজ বানাতে খুব ভালো মতো পারেন। তারা বেশিরভাগই মহিলা, গৃহবধূ। আচ্ছা, আমরা একটা কাজ করলে পারি না? কয়েকজনকে নিয়ে আমরা যদি কাজটা শুরু করি, তারপর যা হবে দেখা যাবে। তুই একদম ঠিক বলেছিস রে বিথি। যদি আমাদের এই কাজটা দাঁড়িয়ে যায় তাহলে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না রে। যারা আমাদের সাথে কাজ করবে তাদেরও অনেকটা সুবিধা হবে। রিনি, আমাদের কাজটা বোধহয় দাঁড়িয়ে গেল রে। আজকে 4 দিন, কিন্তু আমাদের এত টাকা উঠেছে, এত বিক্রি হচ্ছে। শুধু তোর ওই গয়নাটা যে বন্ধক থেকে ছাড়াতে পারবো তাই নয়, আমরা এরপরে আরো অনেক কাজ করতে পারবো। নতুন নতুন কত কন্ট্রাক্ট আসছে, কত লোক আমাদেরকে অর্ডার দিচ্ছে নতুন কাজের। আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। ঠিক বলেছিস রে বিথি। এই কাজ করেই আমাদের বাকি জীবনটাও কেটে যাবে। হ্যাঁ রে রিনি, আমাদের কাছে যে দুজন কাজ করছে তাদেরকে তো আমরা পারিশ্রমিক দিতে পারবোই, তার সাথে সাথে আরো অনেককে আমরা কাজ দিতে পারবো। একবার ভেবে দেখ, কত গৃহবধূ এই কাজ করতে পারবে, স্বাবলম্বী হতে পারবে। বেলার মা বলছিল ওদের বাড়ির সামনে ওদেরই একটা ছোট্ট দোকান রয়েছে, বন্ধ হয়ে পড়ে আছে দোকানটা, কোনো কাজ হয় না। ওর মা বলছিল আমরা ওই দোকানে আমাদের নতুন কাজের সমস্ত কিছু বিক্রি করতে পারবো। এটা তো খুব ভালো কথা রে রিনি। আমাদের ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায় তাহলে কত লোকের উপকার হবে বলতো। আমরা নতুন নতুন লোককে কাজ দিতে পারবো, কত নতুন নতুন ডিজাইনের জিনিস বিক্রি করব, কত ইউনিক ইউনিক জিনিস লোকে আমাদের কাছ থেকে কিনবে। আমার তো ভাবতেই এত মজা লাগছে। একদমই তাই, ঠিক বলেছিস। এই চল ওই দিকটায় চল তো, দেখ সব কাস্টমাররা কি চাইছে সেগুলো তো সব দিতে হবে। চল চল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল বল রিনি। আমরা কি ভাবতেও পেরেছিলাম সেই মেলার পর আমাদের হাতের তৈরি জিনিস এইভাবে সকলের কাছে এমনভাবে প্রিয় হয়ে উঠবে? আমরা আমাদের এই নতুন বাড়ি, দোকান, শহরের বিভিন্ন জায়গায় আরো 4টে আউটলেট খুলতেই পারতাম না যদি সেদিনকে আমাদের মিসেস দত্তের সাথে দেখা না হতো। তা তুই ঠিকই বলেছিস। মা বলতো অবশ্য যে উনি যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির ভদ্রমহিলা নাকি ভীষণ ভালো। সেদিন যদি ওনাকে না দেখতাম তাহলে বুঝতেও পারতাম না। উনি সাহায্য করেছিলেন বলেই তো আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পারলাম। আমাদের প্রতিভা সকলের সাথে ভাগ করে নিতে পারলাম। আজ আমাদের তৈরি জিনিসগুলোর কত ডিমান্ড বলতো। লোক কত পছন্দ করছে আমাদের হাতে তৈরি জিনিসগুলোকে। সেটা পোড়ামাটির গয়না হোক বা শাড়িতে আঁকা তোর বিভিন্ন রকমের ডিজাইন হোক, বা আমাদের বিভিন্ন রকমের সুতো দিয়ে তৈরি কাজের জিনিসপত্র হোক, সবাই কত পছন্দ করছে, তাই না? সত্যি রিনি, আজ যে আমরা শুধু স্বাবলম্বী হয়েছি তাই না, কত কত মহিলাদের আমরা কাজ দিতে পেরেছি বলতো। কত গৃহবধূ আমাদের ফ্যাক্টরিতে কাজ করে নিজেদের পায়ে দাঁড়িয়েছে। আমরা নিজেদের বাড়ি বানাতে পেরেছি, নিজেদের এই শোরুমটা ছাড়া আরো 4টে আউটলেট করতে পেরেছি। আমি না ভাবতেই পারিনি, জানিস তো, আমরা দুজনে মিলে যে এত দূরে হতে পারবো। হ্যাঁ রে, এটা তো সত্যিই ঠিক। আচ্ছা, তুই বলছিলিস তোর হাজবেন্ড তোকে মেসেজ করেছে, কি বলছো? আবার নতুন করে 1 বছর পর কি চাই ওনার? ভাবলেও হাসি পায়, জানিস তো। সেদিনকে খবরে আমাদের দুজনের ইন্টারভিউটা দেখে ওর নাকি এটা মনে হয়েছে যে ও আমাকে ডিভোর্সটা দিয়ে বড্ড বড় ভুল করে ফেলেছে। ও
ও নাকি আমার সাথে আবার সংসার করতে চায়। কি কি বললি? এতদিন তোকে দুচ্ছাই করেছে, অবহেলা করেছে, এমনকি অন্য সম্পর্কে। যাই হোক, তো তুই কি বললি? বলেছি আমি ওর সাথে সংসার আর করতে চাই না। ও আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, সেটাই ভালো করেছে। ওর জন্য ভালো না করলেও আমার জন্য তো বেশ ভালো করেছে। বেশ করেছিস, এদের সাথে এমনই হওয়া উচিত। যাই হোক, তুই আমাকে বলতো, যে নতুন কোম্পানিটার সাথে আমাদের ডিল হওয়ার কথা ছিল, ওনারা আসছেন কবে? এই তো আজকে বিকেলেই আসার কথা। ধরে নে না, ওই 5টা থেকে 6টার মধ্যেই আসবে। আচ্ছা, তোর প্রেজেন্টেশনগুলো সব তৈরি তো? জানিসই তো ওই সব ব্যাপারে আমি বড্ড অগা। তুই সব রেডি করে নিয়েছিস তো? ডোন্ট ওয়ারি, সব রেডি আছে। নাও বলুন মিস্টার সান্যাল, আপনাদের প্রপোজালটা বলুন। আসলে আমরা যেটা ভেবে দেখলাম, আমরা আপনাদের সাথে এই ডিলটা করব। এতে আমাদের অনেক প্রফিট আছে। আমাদের মার্কেটিং আর আপনাদের কাজ 70-30 রেশিও রাখি। 70 আপনাদের আর 30 আমাদের। সেসব তো বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যে আমাদের সাথে কাজ করতে চাইছেন, আমাদের মধ্যে প্রায় সবাই নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে। সবাই কিন্তু সেরকম ভালোভাবে ইংলিশে ফ্লুয়েন্ট নয়। আপনার আবার এখানে কোনো সমস্যা হবে না তো? না মানে আমি ঠিক বুঝলাম না। না মানে আমি বলতে চাইছিলাম যে আপনি তো আবার ইংলিশে ফ্লুয়েন্ট না হলে, ইংলিশ মিডিয়াম থেকে পাশ না করলে তাদের সাথে কাজই করতে চান না। তো আপনার কোনো সমস্যা হবে না তো? না মানে আমি এগ্রিমেন্ট হওয়ার আগেই কথাটা বলে রাখতে চাইছি, যাতে পরে কোনো সমস্যা না হয়, তাই আর কি। না ম্যাডাম, আপনি এরকম করে কেন বলছেন? বছরখানেক আগে আমি আপনাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আপনারা আমাকে রিজেক্ট করেছিলেন এই কষ্টটা দেখিয়ে যে আমি ইংলিশে ফ্লুয়েন্ট নই, আমি ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা স্টুডেন্ট নই। তার জন্য আপনাদের সোকল কর্পোরেট অফিসে আমাদের চাকরিটা হয়নি। তাই জিজ্ঞেস করে নিচ্ছি, আপনাদের আমাদের ইংলিশ না জানা একটা কোম্পানির সাথে কাজ করতে কোনো অসুবিধা হবে না তো? আমরা খুবই লজ্জিত মিস বিথি। আপনার সাথে আমাদের ফার্স্ট বিহেভিয়ারের জন্য আমরা সত্যিই খুব লজ্জিত। আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট মিস্টার সান্যাল, কোনোদিনও কারোর যোগ্যতা শুধুমাত্র ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা বা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারার উপর বিচার করবেন না। কে কিসে কতটা যোগ্য তা শুধুমাত্র একটা ভাষা নির্ধারণ করতে পারে না।